শুরুতেই জানিয়ে দিব ইউনুসের চুক্তির ফাঁদে আমেরিকার কবলে তারেকের বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাব হাদি হত্যার প্রধান আসামিকে যেভাবে দেশে ফেরানো যাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব আসিফ নজরুলের কোটি কোটি টাকার দুর্নীতি এবার বিচারের আওতায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আপনার মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তিতে আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকেরা সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে লেখা চিঠিতে এই কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই চুক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় স্বাক্ষর হওয়া পর এটা নিয়ে নানা সমালোচনা, নানা গুঞ্জন শোনা যাচ্ছে। প্রশ্ন উঠছে, নির্বাচনের আগে কেন পূর্বতন তদারকি সরকার এই চুক্তি করতে গেল? যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল বিগত ৯ মাস ধরে। সেই সময় চুক্তি গোপন রাখা হয়েছিল। এখন সেই চুক্তি প্রকাশিত হওয়ার পর এই চুক্তির পুনর্মূল্যায়ন হওয়া দরকার। অভিযোগ, এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়নি, বরং প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছা। অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত চুক্তি পরীক্ষা করে দেখা। ২০২৫-এর ২রা এপ্রিল ডোনাল্ড ট্রাম্প এক আদেশ জারি করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর বিভিন্ন হারে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করে। এই শুল্ক বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে। শুল্ক নিয়ে চূড়ান্ত মতে পৌঁছাতে দুই দেশের মধ্যে আলোচনাও চলছিল। শেষ পর্যন্ত দর কষাকষির শেষে উভয় পক্ষ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি প্রকাশ হওয়ার পর বাংলাদেশের অর্থনীতিবিদদের অনেকেই বলেছেন এই চুক্তির পুনর্মূল্যায়ন হওয়া দরকার। চুক্তির খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিয়ে এটাও বলা হচ্ছে যে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি, প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছা। ফলে অর্থনীতিবিদদের কেউ কেউ বলেছেন বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত চুক্তিটি পরীক্ষা করে দেখা। চুক্তির শেষ দিকে সেকশন ৬-এ কমার্শিয়াল কনসিডারেশন নামে মূলত কিছু কেনাকাটার কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ যে আমেরিকা থেকে কম আমদানি করছে তা পুষিয়ে নিতে ভবিষ্যতে কি কি কেনাকাটা বাড়াবে তা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশ আমেরিকা থেকে ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনবে, ১৫ বছরে $১৫০০ কোটি জ্বালানি কিনবে এবং বছরে $৩৫০ কোটি কৃষিপণ্য আমদানি করবে। এছাড়া নেগোসিয়েশনে আরও একটি দুর্বলতার কথা উল্লেখ করেছেন বিশ্লেষকেরা। বিমান বা গমের মতো আমদানি সরকারিভাবে হলেও অন্যান্য কৃষিপণ্য, তুলা ও তেল আমদানি হবে বেসরকারিভাবে, অর্থাৎ এগুলি আমদানি করবে বেসরকারি কোম্পানিগুলো। কিন্তু তাহলে এমন চুক্তি কেন করা হলো? এক্ষেত্রে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দায়িত্ব ছাড়ার আগে তার শেষ ভাষণে অবশ্য নানাবিধ সুবিধার কথা বলেছেন। দাবি করেছেন এই চুক্তি বাণিজ্য তো বটেই, আন্তর্জাতিক কূটনীতিতেও শক্তিশালী অবস্থান তৈরি করবে বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। শনিবার দিবাগত রাতে দেশটির পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের STF-এর সদস্যরা তাদের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে। এরই মধ্যে তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ভারতের আদালত। এমন পরিস্থিতিতে এই দুই আসামিকে কিভাবে দেশে ফেরত আনা যাবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বাংলাদেশ পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, দুই দেশের উচ্চ পর্যায়ে কার্যক্রমের মাধ্যমে ভারতে গ্রেফতার ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ফিরিয়ে আনা যাবে। যেহেতু হাদি হত্যাকাণ্ড একটি আলোচিত বিষয়, সেক্ষেত্রে ভারত আসামি ফেরত দিতে পারে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপস SN মোহাম্মদ নজরুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে অফিসিয়ালি আমাদের এখনও কনফার্ম করেনি, আমরা খোঁজখবর রাখছি। ডিএমপি কমিশনার ভারপ্রাপ্ত মোহাম্মদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি, এখন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অফিসিয়ালি বিষয়টি জানার চেষ্টা করছি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় হাদি হত্যার মামলার আসামিদের ফেরত আনা যেতে পারে।
চুক্তির প্রয়োগ কোন ক্ষেত্রে ব্যতিক্রম হবে তা উল্লেখ আছে অনুচ্ছেদ ৬। বলা হয়েছে, যদি কোনো অপরাধের ধরন রাজনৈতিক বলে বিবেচিত হয় তাহলে প্রত্যর্পণের অনুরোধ গ্রহণ নাও হতে পারে। তবে হত্যার প্ররোচনা, অপহরণ, বেআইনিভাবে জিম্মি করা সহ ১৩ ধরনের অপরাধ রাজনৈতিক হিসাবে বিবেচিত হবে। প্রত্যর্পণ না করার ভিত্তি সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ ৮। যাকে ফেরত চাওয়া হবে তিনি যদি অপরাধের মাত্রা, অপরাধ সংগঠিত হওয়ার সময় কিংবা অভিযোগটির ন্যায় বিচারের স্বার্থে আনা হয়নি এসব বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেন, তাহলে আশ্রয় দেবার রাষ্ট্র প্রত্যর্পণ করতে বাধ্য নয়। সাবেক আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা ও জামিন বাণিজ্য, বিচারক পদায়ন, অর্থপাচার, অন্যান্য দুর্নীতিসহ ১ ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে, দুদকে। ক্ষমতার অপব্যবহার করে এসব দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে দুদক এসব অভিযোগ যাচাই বাছাই করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক এই উপদেষ্টা। আসিফ লিখেছেন, আমি সরকারে থাকা অবস্থায় কখনো কোনো দুর্নীতি করিনি। বিভিন্ন জায়গায় আমার ফ্ল্যাট থাকার যে অভিযোগ আনা হয়েছে সব অভিযোগ মিথ্যে। আসিফ আরও লিখেছেন, আমি কোনো স্বজনপ্রীতি করিনি। সরকারে থাকা অবস্থায় আত্মীয় স্বজনকে বিন্দুমাত্র সুযোগ সুবিধা দিইনি। ফেসবুক পেজে আসিফ লিখেছেন, আসিফ নজরুল আমেরিকায় বাড়ি কিনেছেন, বউ বাচ্চা আমেরিকায় চলে গিয়েছে, সেও শীঘ্রই আমেরিকায় ভেগে যাবে, এরকম একটা গুজব বছরখানেক আগে ইউটিউবে ছাড়া হয়। বিপুল সংখ্যক মানুষ এটি দেখেন এবং কিছু লোক তা বিশ্বাস করতে শুরু করে। এর কিছুদিন পর খালেদ মুহিউদ্দিনের একটি অনুষ্ঠানে প্রসঙ্গটি ওঠে। আমি হাসব না কাঁদব বুঝতে পারিনি, শুধু বলি আমেরিকায় বাড়ি কিনলে রেকর্ড থাকে, কেউ তা লুকোতে পারে না। খালেদের অনুষ্ঠানে আমি সকল ইউটিউবার, সাংবাদিক ও গোয়েন্দাদের চ্যালেঞ্জ করি আমেরিকায় আমার বাড়ি থাকলে তার প্রমাণ খুঁজে বের করার জন্য। আমি এই অনুরোধও করি, এই সংবাদের সত্যতা বের করতে না পারলে যে মিথ্যেবাদীরা এটি ছড়িয়েছে তাদের কোনো কথা যেন কেউ বিশ্বাস না করে। এই চ্যালেঞ্জ জানানোর পর প্রায় ৮ মাস অতিবাহিত হয়েছে, কিন্তু আমেরিকায় আমার বাড়ি আছে এমন কোনো ঠিকানা, দলিল, সাক্ষ্য প্রমাণ কেউ দিতে পারেনি। পারার কথাও নয়, কারণ আমেরিকা কেন, বাংলাদেশের বাইরে বিশ্বের কোনো দেশেই আমার বাড়ি নেই।